বিসমিল্লাহির রহমানির রহিম। সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের জিনিয়াস প্রোগ্রামের আন্ডারে ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামের আজকের এই সেশনে যারা আমাকে শুনছেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সাথে আমি আগামী কিছু সময় যাবত ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে কথা বলবো এই আশা করছি। সুতরাং ইট ইজ ইম্পারেটিভ যে শুরুতেই আমি আমার পরিচয় আপনাদের সামনে পরিষ্কার করি। আমার নাম হচ্ছে ওমর নাসিফ আবদুল্লাহ। আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের আন্ডারে ডিপার্টমেন্ট অফ মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেসে পড়াই। বুঝতেই পারছেন আমার মেজর মার্কেটিং অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস। আই হ্যাভ বিন ট্রেইনড ইন দিস ফিল্ড ফর অলমোস্ট 1.5 decade। আমার এই শিক্ষকতা জীবনে, যার ব্যাপ্তি 8 থেকে 9 বছর, অনেক অনেক শিক্ষার্থীর সাথে তাদের ক্যারিয়ার অ্যাসপিরেশন নিয়ে আমার কথা বলার সুযোগ হয়েছে। ধারণা করি ঠিক সেই কারণেই আজকে আপনাদের সামনে ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে আজকে কথা বলতে আমি এসেছি। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমি যাদেরকে ক্যারিয়ার নিয়ে বিভিন্ন সময় যাদের সাথে ডিসকাস করেছি, অ্যাডভাইস করেছি, তাদের প্রত্যেকেরই আওতা ছিল ব্যবসা বা ব্যবসার প্রশাসন, যাকে বলি আমরা বাংলায়। আজকে আমি যাদের সাথে কথা বলছি আমি জানতে পেরেছি তাদের মধ্যে যেমন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছেন, ডাক্তার আছেন, ব্যবসা প্রশাসনের ছাত্রছাত্রী আছেন এবং সোশ্যাল সায়েন্সের অন্যান্য অনেক সাবজেক্টের ছাত্রছাত্রী আছেন। এরকম একটা ডাইভার্স ক্রাউডকে যখন আমি অ্যাড্রেস করছি তখন আমি চিন্তা করছি যে আমার এই আলোচনাটাকে কতটুকু কমিউনিকেবল করা যায়, কতটুকু আমার অডিয়েন্সের সাথে আমার সহজ সংযোগ তৈরি করা যায়, সে ব্যাপারটা নিয়ে আমি ভাবছি। এবং আমার কাছে মনে হচ্ছে কাজটা খুব সহজ না। এবং ঠিক সে কারণেই আমরা যে কাজটা করব, এবং আমি আমার ব্যক্তিগত দর্শনের বা ফিলসফির জায়গা হচ্ছে যে মেন্টরিং শুড বি ভেরি কাস্টমাইজড। যার অর্থ হচ্ছে যে আমি যদি কাউকে তার ক্যারিয়ার অ্যাসপিরেশন নিয়ে কথা বলি, এই ব্যাপারটা সেই ব্যক্তির ব্যক্তিগত বাস্তবতা, তার পারিপার্শ্বিক বাস্তবতার সাথে সামঞ্জস্যশীল এবং রিলেটেড হওয়াটা খুব বাঞ্ছনীয়। যেহেতু আজকে আমাদের এই কন্টেন্টের প্রয়োজনেই আমাদেরকে আমাদের আলোচনাটাকে অনেক বেশি সাধারণীকরণ করতে হবে বা জেনারেলাইজ করতে হবে, জন্য আমি চেষ্টা করব যে ক্যারিয়ার ব্যাপারটাকে একটা জেনারেলাইজড জায়গা থেকে দেখার। এবং ঠিক সে কারণেই আজকে আমার আলোচনার আউটলাইনটা হচ্ছে আমি ঠিক এভাবে সাজিয়েছি যে শুরুতে আই উইল বি আস্কিং দ্য রাইট কোয়েশ্চেন। এবং সেই কোয়েশ্চেনটা হচ্ছে যে ক্যারিয়ার ব্যাপারে আমাদের ধারণাটা কী, এবং ক্যারিয়ার এই ধারণাটা কি কোনোভাবে ফিলোসফাইজ করা যায়, সেটা আমরা দেখার চেষ্টা করবো। শুরুতে আমরা যারা একটা ক্যারিয়ার চাই, আমরা সেই ক্যারিয়ার বলতে কি বুঝি এবং সেই ক্যারিয়ারের মাধ্যমে আমরা কি আউটকামে পৌঁছতে চাই, এই ব্যাপারটা পরিষ্কার করা প্রয়োজন। ঠিক তারপরেই আমি খুব নিশ্চিত যে যারা আমাকে শুনছেন তারা কোনো দর্শন বা ফিলসফি শুনতে এখানে আসেন নাই বা শুনছেন না তার নিজস্ব জায়গা থেকে। তারা চাইবেন একটা খুব স্পষ্টত যে তারা তাদের ভবিষ্যৎ ক্যারিয়ারে which is related to their own field of expertise তারা কি করতে পারেন সে সংক্রান্ত একটা গাইডলাইন তারা আমার থেকে আশা করবেন। আমি চেষ্টা করবো সেই গাইডলাইন তাদেরকে দেওয়ার। এবং আমি এই গাইডলাইনটা তৈরি করার সময় দেখানোর চেষ্টা করব যে আমাদের ক্যারিয়ার অ্যাসপিরেশনের জন্য আমরা নিজেকে যখন গঠন করছি, আমাদের এই গঠনের মধ্যে কতটুকু সেলফ এবং কতটুকু কালেকটিভ সেলফ। এবং সর্বশেষে আমরা একটা টু ডু লিস্ট তৈরি করব, যেটাকে আমি বলছি হচ্ছে অ্যাকশন প্ল্যান। এটাকে ক্যারিয়ার অ্যাকশন প্ল্যান বলা যেতে পারে। সুতরাং 4টা ধাপে আজকে আমরা আমাদের এই সেশনটাকে চালাতে চাই। প্রথম ধাপে we will be looking at the philosophy of career from the perspective of the philosophy of contentment.
আমরা এরপরে আমাদের উই উইল বিল্ড আ ফ্রেম অফ রেফারেন্স ফর আওয়ার ক্যারিয়ার। তৃতীয় ধাপে আমরা দেখার চেষ্টা করব যে হাউ টু ডিস্টিংগুইশ বিটুইন সেলফ অ্যান্ড আ কালেকটিভ সেলফ। এবং সর্বশেষে আমাদের ক্যারিয়ার একটা অ্যাকশন প্ল্যান আমরা কী করে তৈরি করবো, এই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং আশা করছি থ্রু আউট দিস জার্নি we will try to develop an understanding of career and career planning. তো আজকে আলোচনার প্রথম ধাপে আমি আমার ফার্স্ট চ্যাপ্টার অফ দিস ডিসকাশন এর নাম দিয়েছি হচ্ছে দ্য ফিলসফি অফ কন্টেন্টমেন্ট। শব্দটা হচ্ছে কন্টেন্টমেন্ট। ক্যারিয়ার প্ল্যানিংয়ের আলোচনায় কন্টেন্টমেন্টের রিলেশনশিপটা কি বা সম্পর্কটা কি, এই ব্যাপারটা ব্যাখ্যা করা যাক। বাট শুরুতে এই প্রশ্ন আমি যতটুকু আপনাদের কাছে করছি, সে একই প্রশ্ন আমি নিজেকে করছি যে হোয়াট ইজ আ ক্যারিয়ার? আমরা ক্যারিয়ার কাকে বলছি? আমরা যদি ট্রেডিশনাল লিবারেল ক্যাপিটালিস্ট ফ্রেমওয়ার্ক থেকে ক্যারিয়ারের একটা সংজ্ঞা দাঁড় করাই, সেই সংজ্ঞাটা দাঁড়ায় এমন যে career often defined as a job that you undertake for a significant part of your life. আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ আপনি যেই কাজটা করছেন সেই কাজটাই আপনার ক্যারিয়ার। এবং এই কাজ করার মাধ্যমে আপনি একই সাথে ইউ আর আর্নিং ইউর লাইভলিহুড। জীবন ধারণের জন্য প্রয়োজনীয় সব উপকরণ আপনি আদায় করছেন এই কাজ করার মাধ্যমে। প্রশ্ন হচ্ছে যে হাউ দ্য আইডিয়া অফ ক্যারিয়ার হ্যাজ বিন ফর্মড। আপনি পৃথিবীর ইতিহাসের দিকে যদি তাকান, আমরা আজকের দুনিয়াতে আমাদের স্কুল, হাই স্কুল, বিশ্ববিদ্যালয় এবং আরও উচ্চতর শিক্ষা নেওয়ার পর আমরা যে সাবজেক্টে নিজেরা ট্রেন্ড হয়েছি, প্রশিক্ষিত হয়েছি, সেই প্রশিক্ষণ ব্যবহার করে একটা কাজ অর্জন করাকে আমরা ক্যারিয়ার বলছি। কিন্তু পৃথিবীর ইতিহাসে এই ধারণাটা তো সবসময় ঠিক এইরকমভাবে ছিল না। আমরা এই ধারণাটাকে ঠিক এমনভাবেই ফর্ম করেছি বিকজ দ্যাট ইজ কনভিনিয়েন্ট টু আওয়ার ওয়ে অফ লিভিং। আমরা যেভাবে এই আধুনিক বিশ্বে আমাদের জীবনযাপন করি তার সাথে এই চিন্তাটা সামঞ্জস্যশীল। এটি ভালো না খারাপ, সেই আলোচনা করার জন্য আরেকটা দিন ঠিক করা যাক। আজকে আসুন আমরা আমাদের আলোচনাটাকে ক্যারিয়ার কি এই ব্যাপারটাতে ফোকাস করার চেষ্টা করি। আমরা ধারণা করি যে আমরা যখন ক্যারিয়ারের কথা বলি, আপনি একটা ক্যারিয়ার কেন চান? কারণ আপনি আপনার জীবনে এক ধরনের সমৃদ্ধি চান। সেই সমৃদ্ধির মধ্যে নিজের পরিবার নিয়ে ভালোভাবে থাকার একটা প্রশ্ন থাকে, নিজের একটা বাসস্থানের চিন্তা আমাদের থাকে, এবং একই সাথে আপনি যে কাজটি করছেন সেই কাজের যে স্ফেয়ার, আপনার সেই কাজের স্ফেয়ারে আপনার বেশ কিছু অ্যাচিভমেন্ট করার তাড়না থাকে। আব্রাহাম ম্যাসলো তার হায়ারার্কি অফ নিডসে বলছেন যে জীবন ধারণের আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ মৌলিক চাহিদা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান। বাট ঠিক সেখানেই আমাদের প্রয়োজন বা চাহিদা শেষ হয়ে যায় না। আমরা এরপরে আস্তে আস্তে সোশ্যাল এস্টিম এবং সেলফ ফুলফিলমেন্ট নিজের দিকে ধাবিত হই। অর্থাৎ আমরা একটা সময় উই সিক ভ্যালিডেশন ফ্রম আদার্স। আমরা আমাদের আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে এক ধরনের ভ্যালিডেশন, সোশ্যাল ভ্যালিডেশন বা সামাজিক স্বীকৃতি আদায় করতে চাই। এবং এই সব কিছু সম্ভব হয় যখন এই মডার্ন লিবারাল আন্ডারস্ট্যান্ডিং থেকে আমাদের একটা খুব স্টেবল ক্যারিয়ার থাকে, বিকজ উই অল ওয়ান্ট টু বি হ্যাপি ইন লাইফ। এবং ঠিক এই জায়গাতেই আই থিঙ্ক আই এম উইলিং টু ডিসকাস যে দ্য ডিফারেন্স বিটুইন হ্যাপিনেস অ্যান্ড কন্টেন্টমেন্ট। আমাদের পারিবারিক আবহে, আমাদের সাংস্কৃতিক আবহে আমাদেরকে সুখী হওয়ার কথা শেখানো হয়। উই আর টট টু বি হ্যাপি অ্যান্ড উই আর টট টু সিক হ্যাপিনেস। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে হ্যাপিনেস কি? হ্যাপিনেসকে বা আমাদের সুখী হওয়ার প্রবণতা, সুখী হওয়ার চেষ্টাটাকে আমরা
ঠিক কীভাবে ডিফাইন করতে পারি? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। মজার ব্যাপার হচ্ছে যে আমাদের যখন আমরা সুখের কথা বলি, আই থিঙ্ক most of the time we do focus our discussions into physical possessions or material gains. আমরা বাড়ি, গাড়ি, সন্তান, সন্ততি এই সব কিছুকেই এক ধরনের সুখের উপাদান মনে করি। আমাদের যখন আমরা সুখ খুঁজে বেড়াই, যে প্রশ্নটা আমাদের সামনে দাঁড়ায় সেটা হচ্ছে যে আমি যে অবস্থানে আজকে আছি সেই অবস্থান থেকে কোন অবস্থানে গেলে আমি সুখী হতে পারবো। ঠিক যেই মুহূর্তে এই প্রশ্নটি আপনার মাথার মধ্যে কাজ করছে, ঠিক সেই মুহূর্তে আপনি আপনার সুখকে কন্ডিশন করে ফেলছেন। সো ইয়োর স্টেট অফ হ্যাপিনেস ইজ কন্ডিশনড বাই দ্য হ্যাপিনেস অফ আদার্স, যেটাকে ইংলিশে বলা যায় যে আর ইউ ডিটারমাইনিং ওয়ার ইউ আর, আর ইউ ডিটারমাইনিং ওয়ার ইউ আর বেসড অন ওয়ার এভরিওয়ান এলস ইজ। এবং যখনই আমরা এই কম্পারিজনের ফ্রেমওয়ার্কে চলে যাই, ঠিক তখনই যে সমস্যাটা দেখা দেয় সেটা হচ্ছে যে আমরা সুখ বলতে কোনো একটা ডেস্টিনেশনের শেষ দেখি না, বিকজ এর কোনো শেষ নাই। We just keep seeing more and more people with better happiness than others. আমাদের চাইতে তারা অনেক বেশি সুখী। এবং our modern self, আমাদের এই আধুনিক সত্তা সবসময় আমাদেরকে একটা জিনিস শেখাচ্ছে, সেটা হচ্ছে যে the basic philosophy of happiness is seeking validation from others. আপনি ক্যারিয়ার কেন চান? কারণ আমাদের সামাজিক বাস্তবতায় আমাদের বাবা মা একসময় বলেছেন যে ওই ছেলেটা এত ভালো করছে, তুমি এত ভালো করছো না কেন? অমুকের ছেলে ডাক্তার, অমুকের ছেলে ইঞ্জিনিয়ার, অমুকের ছেলে বিশাল বড় ব্যবসা করছে। এবং আমাদের ব্রেইন এই কথাগুলো শুনতে শুনতে কন্ডিশনড হয় এবং আমরা ধারণা করি যে যখন আমরা অমুকের ছেলের ফিজিক্যাল পজিশনকে উতরে যাব আমরা সুখের দেখা পাবো। বাস্তবতা আমরা যদি দেখি যে whenever you reach that state, আপনি যখন সেই জায়গাতে পৌঁছে যান, আপনি দেখেন যে আপনি যে অর্জন করেছেন তার চাইতে বেশি অর্জন কারো আছে এবং এই জার্নিটা আর শেষ হয় না। Therefore, আমরা যখন ক্যারিয়ার প্ল্যান করছি, the first thing that you need to ask yourself is this, যে প্রথম প্রশ্নটা আপনাকে নিজেকে জিজ্ঞেস করতে হবে সেটা হচ্ছে আমি ক্যারিয়ার কেন চাই এবং এর মাধ্যমে আমি ঠিক কি অর্জন করতে চাই। সেটা কি do I want to be happy, or what I would like to say is this, do I want to be content with myself? এখানে যে শব্দটা আসছে সেটা হচ্ছে কন্টেন্টমেন্ট। এর সহজ স্বীকৃত বাংলা কি আমি জানি না, শব্দটা আমার কাছে খুব রিচ মনে হয়, ইটস ভেরি রিচ। একটা সহজ সাধারণ বাংলা হতে পারে আত্মতৃপ্তি বা তৃপ্তির বোধ। But I would stick to the English word contentment. আমি contentment শব্দটাই ব্যবহার করতে চাই এখানে। contentment কি, এই ব্যাপারটা আপনি কিভাবে বুঝবেন তার ধারণাটা খুব সহজ না আসলে। আমি এভাবে বলতে পারি যে বিং কন্টেন্ট, নিজের সাথে নিজের একটা বোঝাপড়া ঠিক তখন তৈরি হয় যখন আপনি ইউ আর ইন আ স্টেট অফ কাম অ্যান্ড কম্পোজার ওয়ার ইউ সিক control over desires that seek to control you, and that's very important for you to understand. You seek control over desires that seeks to control you. তার মানে হচ্ছে যে আপনি অ্যাকমপ্লিশমেন্ট, ভ্যালিডেশন এই ব্যাপারগুলোর থেকে উপরে উঠে এমন একটা অবস্থায় নিজেকে নিয়ে যেতে চান যেখানে আপনার নিজের স্টেট ইজ নট ডিটারমাইন্ড বাই দ্য স্টেট অফ আদার্স। এবং এই জায়গাটাতে পৌঁছানো একটা মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট আমি বলে মনে করি, স্পেশালি বিশেষত
এমন একটা সময় যেখানে এভরিথিং ইজ রুলড বাই দ্য কনসেপ্ট অফ এক্সেপশনালিজম। এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা সবাই এক্সেপশনাল হতে চাইছি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে এই কন্টেনমেন্টের আপনার ফ্রেম অফ রেফারেন্স কি, আপনি কন্টেনমেন্টের ব্যাখ্যা কী করে দাঁড় করান, আমার জন্য ব্যাখ্যা দাঁড় করা সহজ। বিকজ আই এম এ বিলিভার, আমি একজন প্রখরতম বিশ্বাসী মানুষ, এবং ইন ক্লাসিক ইসলামিক ট্রেডিশনস মানুষের জীবন যাপনের যেই ব্যাখ্যা তৈরি করে, সেই ব্যাখ্যাটা হচ্ছে হ্যাপিনেস না, বাট কন্টেনমেন্ট। There is this famous hadith, আল-আলবানি যে হাদিসকে সহি হাদিস বলছেন, যেখানে আমরা জানতে পারি যে আবু জার, দ্য ফেমাস সাহাবি, তাকে আমাদের প্রফেট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছিলেন যে, জার, তোমার কি মনে হয় যে যার অনেক বেশি সম্পদ আছেন তিনি ধনী, আর যার কিছুই নাই তিনি গরিব? যার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দ্যাটস রাইট, আমার তো তাই মনে হয়। উনি বলছেন, না, তোমার প্রাচুর্য হচ্ছে তোমার হৃদয়, তোমার দারিদ্র তোমার হৃদয়। এবং উনি বলছেন যে যার হৃদয়ে প্রাচুর্য আছে, পৃথিবীর কোনো ক্ষতি তাকে বরবাদ করতে পারে না। আর যার হৃদয়ে দারিদ্র আছে, তাকে তুমি যত বেশি দাও, তার হৃদয় কখনো পরিপূর্ণ হবে না। And that, for me, philosophize the whole idea of contentment. আমি আমার নিজের ক্যাপাসিটি, সামর্থ্য, এবং আমার ক্রিয়েটর আল্লাহ আমার জন্য যে অর্ডেইন করেছেন, এই দুটোর সমন্বয়ে আমি যেই অবস্থানে আছি, এবং এই অবস্থান থেকে যে অবস্থানে যাওয়ার জন্য আমার প্রচেষ্টার মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি চেষ্টা করতে পারি, দ্যাটস অ্যাবসলিউটলি হোয়াট কন্টেনমেন্ট ইজ অল অ্যাবাউট। সুতরাং আমি এমন একটা জায়গায় পৌঁছতে চাই যেখানে আই এম ড্রিভেন বাই আর পারপাস, নট ফিজিক্যাল পজেশন। এবং আমার জন্য, বিশ্বাসীদের জন্য, সেই পারপাস সবসময় is not the worldly belongings, but reaching a life after the death. সুতরাং আমার এই লম্বা আলোচনার বা ইন্ট্রোডাক্টরি ডিসকাশনের যদি কনক্লুশন ওকে টানতে হয়, আই উইল ডু ইট দিস ওয়ে। সেটা হচ্ছে যে আপনি যখন আপনার ক্যারিয়ার প্ল্যান করছেন, আপনি যাই পড়ছেন, যে ডিসিপ্লিনে পড়ছেন না কেন, আপনি আজ থেকে 10, 15, 20, 25 বছর আপনাকে যে জায়গাতে দেখতে চান, সেই রোডম্যাপ তৈরি করার আগে নিজেকে প্রশ্ন করা জরুরি। সেই প্রশ্নটা হচ্ছে যে আপনি যে অ্যাচিভমেন্ট চাইছেন আপনার জীবনে, সেই অ্যাচিভমেন্টের লক্ষ্য কি হ্যাপিনেস নাকি কন্টেনমেন্ট? অ্যান্ড দ্যাট উইল ডিটারমাইন দ্য রেস্ট। এবার আমরা আমাদের এই আলোচনার গুরুত্বপূর্ণ জায়গাতে যাওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে এই আফটার ডিসকাসিং দ্য ফিলসফি অফ কন্টেনমেন্ট, এবার যারা আমাকে শুনছেন তাদের মধ্যে যেহেতু বিভিন্ন ডিসিপ্লিনের ভাই বোনেরা আছেন, ছাত্রছাত্রীরা আছেন, সুতরাং আমরা দেখার চেষ্টা করি যে লেটস বিল্ড আ ফ্রেম অফ রেফারেন্স ফর আওয়ার ক্যারিয়ার। অর্থাৎ আমরা যদি ক্যারিয়ার প্ল্যানিং করতে চাই, অর্থাৎ আমি ঠিক এর পরের ধাপে কি করতে চাই, সেটা যদি আমি ডিটারমাইন করতে চাই, সেক্ষেত্রে দেখা যাক যে আমরা এই মুহূর্তে কোথায় আছি। লেটস বিল্ড আ ফ্রেম অফ রেফারেন্স। দেখেন, আমরা যদি একটা স্ট্যান্ডার্ডাইজড ফ্রেমওয়ার্ক তৈরি করি বাংলাদেশে, আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের প্রফেশনের, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায় যে আমাদের শিক্ষা শুরু হয় হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমে, প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার মাধ্যমে, অ্যান্ড দেন উই গো ফর আওয়ার আন্ডার গ্র্যাজুয়েট কোনো বিশ্ববিদ্যালয়ে কিংবা কোনো কলেজে। তারপর আমরা আমাদের পোস্ট গ্র্যাজুয়েট করছি, স্নাতকোত্তর শিক্ষা,
এবং তারপর আমরা ইউ স্টার্ট আর্নিং এ লিভিং, একটা ক্যারিয়ার শুরু করছি। এরপর এই ক্যারিয়ারটা আপনার, আমি ধরে নিচ্ছি যদি 20 থেকে 30 বছর লম্বা একটা ক্যারিয়ার হয়, এই 20 এবং 30 বছরের ক্যারিয়ারে আপনি ইউ গ্রো ইন ইউর ক্যারিয়ার, আপনার গ্রোথ হয় এবং একটা পর্যায়ে আপনি রিটায়ার করেন। সুতরাং আমরা যদি এই ক্যারিয়ারটাকে এরকম 5টা বা 6টা ফেসে ভাগ করি, সেই ফেসের শুরুটা যদি হয় প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশন, ঠিক তার পরের ফেস হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট। আপনারা প্রত্যেকে যারা আমাকে এখন শুনছেন তারা সেই আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে আছেন। ইউ আর এক্স্যাক্টলি হিয়ার। আপনি এই মুহূর্তে কেউ কেউ প্রথম বর্ষে আছেন, কেউ কেউ দ্বিতীয় বর্ষে আছেন, বা বিভিন্ন বর্ষে আছেন। আবার বলছি, যে ফ্রেমওয়ার্কটা আমরা দাঁড় করিয়েছি এটা একটা স্ট্যান্ডার্ড বা স্ট্যান্ডার্ডাইজড ফ্রেমওয়ার্ক, জেনারেলাইজড ফ্রেমওয়ার্ক। আমরা অনেকেই আছেন যারা ছাত্র অবস্থায় কাজ করছেন, অনেকে আছেন যারা জীবনের খুব আর্লি একটা ফেসে পারিপার্শ্বিকতা কিংবা বাস্তবতার কারণে কাজ শুরু করেছেন। বাট যারা আমাকে শুনছেন তারা প্রত্যেকেই যে এই মুহূর্তে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে আছেন, এই ব্যাপারটা খুব পরিষ্কার আমার কাছে, এবং ঠিক সে কারণে আমরা এখান থেকে শুরু করছি। লেটস স্টার্ট ফ্রম হিয়ার। আমরা আমাদের আগামী কয়েক বছরের জার্নিটাকে ম্যাপ করতে চাই। কেন ম্যাপ করতে চাই? বিকজ দ্যাট উইল হেল্প আস আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ গোয়িং টু বি দ্য নেক্সট লজিক্যাল স্টেপ ফর মি। আমার জন্য ঠিক এর পরবর্তী ধাপটা কি। এটা করার জন্য আমি আপনাদেরকে 2টা অ্যাসপেক্টের কথা মাথায় নিতে বলবো, এবং সেটা হচ্ছে ইউর সেলফ অ্যান্ড আ কালেকটিভ সেলফ। সো 2টা কনসেপ্টের কথা বলছি, একটা হচ্ছে সেলফ অ্যান্ড কালেকটিভ সেলফ। আপনার দক্ষতা, আপনার যোগ্যতা, এই 2টি বিষয় অর্জন করা সম্ভব 2টা স্পেকট্রাম থেকে। একটা হচ্ছে ইউ লার্ন অল দ্য স্কিল বাই ইউর ওন পারসিভিয়ারেন্স, আপনার নিজের কষ্টের মাধ্যমে। কিন্তু আপনি যখন আপনার অর্জন করা স্কিল বা দক্ষতাগুলোকে ব্যবহার করছেন কোনো একটা ওয়ার্ক ফেয়ারে বা কাজের ক্ষেত্রে, তখন আপনি একা নন, আপনি একটা সোশ্যাল সেটিংয়ে কাজ করছেন। সুতরাং ইটস ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড যে দ্য ওয়ার্ল্ড ডাজন্ট রিভলভ অ্যারাউন্ড ইউ অনলি। আপনি এই বিশ্ব ব্যবস্থাপনাতে একটা ক্ষুদ্র অংশ, দ্যাটস হু ইউ আর সেলফ। এবং আপনি যে কালেকটিভ সোশ্যাল সেটিংয়ে কাজ করছেন, আপনার ক্যারিয়ার বিল্ড করছেন, প্রফেশনাল এক্সেলেন্স অর্জনের চেষ্টা করছেন, সেখানে আপনি একজন মানুষ যিনি একটা সোসাইটির অংশ, একটা গ্রুপ অফ কমিউনিটির অংশ। সেখানেই আপনার সেলফটা হয়ে যাচ্ছে কালেকটিভ সেলফ। সুতরাং আমরা যেহেতু ক্যারিয়ার প্ল্যানিংয়ের একটা বড় পার্ট হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট, আমি দেখার চেষ্টা করব যে এই ক্যারিয়ার প্ল্যানিংয়ের জায়গাতে যেহেতু আপনি আছেন অ্যাট দ্য সেন্টার অফ এভরিথিং, আপনি এবং আপনার কালেকটিভ সেলফ, এই দুটোর সমন্বয়ে আমরা কিভাবে একটা সেলফ ডেভেলপমেন্টের ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারি। সো আজ আমাদের আলোচনার এই মুহূর্তে আমাদের আলোচনার বিষয় হচ্ছে a framework for self-development. Let's build a framework for self-development. আত্মোন্নয়ন আপনার ক্যারিয়ার প্ল্যানিংয়ের স্টেপ নাম্বার 1। বাট একই সাথে আমি বলছি যে আমরা যখন সেলফ ডেভেলপমেন্টের কথা বলি, ইট ইজ ফোকাস টুয়ার্ডস ইউ, বাট দ্যাটস নট নেসেসারিলি ট্রু, বিকজ আপনি যে স্কিল অর্জন করছেন তার অনেক কিছুই ইটস নট অনলি ইম্প্যাক্টিং ইউ বাট ইম্প্যাক্টিং আদার্স সারাউন্ডিং ইউ। সুতরাং সেলফ অ্যান্ড কালেকটিভ সেলফ বোথ আর ভেরি ইম্পর্টেন্ট টু কনসিডার। সুতরাং দ্য ফার্স্ট স্টেপ অফ সেলফ ডেভেলপমেন্ট অর সেলফ অ্যাসেসমেন্ট হচ্ছে ইউ হ্যাভ টু ডু আ সেলফ অডিট। এটাকে আমি বলছি ডুইং আ সেলফ অডিট। আপনি সেলফ অডিট কী করে করবেন? There is a 4-dimensional paradigm.
এটা একটা 4টা ডাইমেনশন আছে, চতুর্মাত্রিক একটা ফ্রেমওয়ার্কের কথা আমরা এখানে বলছি। এই 4 ডাইমেনশনাল প্যারাডামের ফার্স্ট ডাইমেনশন হচ্ছে পার্সোনালিটি ট্রেটস, আপনার ব্যক্তিগত গুণাবলী, ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য। এই 4 ডাইমেনশনাল প্যারাডামের সেকেন্ড প্যারাডাইমটা হচ্ছে স্কিল সেট, আপনার দক্ষতা বা যে দক্ষতাগুলো আপনার আছে তার সমন্বয়, স্কিল সেট। আর থার্ড ডাইমেনশন হচ্ছে ইন্টারেস্ট, your self interest, আপনার which task make you the most happy, কোন কাজগুলো করতে আপনার সবচেয়ে ভালো লাগে, আপনার কোন ব্যাপারগুলো আপনাকে সবচেয়ে বেশি মোটিভেটেড করে, আপনাকে উৎসাহ দেয়, আপনাকে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়, এগুলোকে আমি বলছি ইন্টারেস্ট। And the fourth and last dimension of this 4-dimensional paradigm is principles. What do you value most? আপনার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ মোরাল কোড কি? এই 4টা প্যারাডাইমকে নিয়ে যেই ফ্রেমওয়ার্কটা গঠিত হয় এটাকে আমি বলছি হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক অথবা সেলফ ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। আপনি যদি ওয়েস্টার্ন ম্যানেজমেন্ট ফিলসফির জায়গা থেকে দেখেন, এই ওয়েস্টার্ন ম্যানেজমেন্ট ফিলসফি আপনাকে এমন যোগ্যতা এবং দক্ষতার কথা বলে উইচ ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য জব, যাকে তারা বলছে পার্সন জব ফিট। এই প্যারাডাইমটাকে আমি অস্বীকার করছি না, এবং আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট প্যারাডাইম বিকজ ইট হ্যাজ বিন ডেভেলপড বেসড অন মেনি ইয়ার্স অফ রিসার্চ। বাট একই সাথে আমরা মনে করি, সিন্স উই হ্যাভ হ্যাড দ্য ডিসকাশন অফ কন্টেনমেন্ট, আমরা কন্টেনমেন্ট নিয়ে লম্বা একটা ডিসকাশন করার পরে যেটা আমরা মনে করি সেটা হচ্ছে যে আমাদের কাজের ক্ষেত্র শুধুমাত্র ইজ নট দি ওয়ার্ল্ডলি স্পেকট্রাম। আমরা যারা বিশ্বাসী তাদের জন্য আফটার লাইফ বা পরকাল একটা গুরুত্বপূর্ণ ধারণা, এবং ঠিক সে কারণেই আমাদের সেলফ অডিটের মধ্যে আমরা প্রিন্সিপাল এবং ইন্টারেস্টের জায়গাটাকে নিয়ে আলোচনা করছি। সো লেটস ফার্স্ট ডাইভ ইনটু দ্য আইডিয়া অফ পার্সোনালিটি ট্রেটস। দেখেন, পার্সোনালিটি ট্রেটসে আমরা কি আলোচনা করছি এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আমরা এখানে যা বলছি সেটা হচ্ছে যে উইচ অ্যাট্রিবিউটস ডিফাইন ইউ অ্যাজ আ পার্সন। এই ব্যাপারে যারা বহু বছর গবেষণা করেছেন তাদের গবেষণা কনক্লুসিভ না। তারা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন এবং সেই একই সিদ্ধান্তের ব্যাপারে সবাই একমত হয়েছেন, ব্যাপারটা মোটেই এরকম না। দেয়ার হ্যাভ বিন মেনি কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ that has been developed to determine the essential characteristics of a person. সুতরাং এইখানে পার্সোনালিটি ট্রেট কেন প্রয়োজন এই প্রশ্ন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে it's very important to understand where your strengths and weaknesses are, because a person who is very introspective, অর্থাৎ যার মধ্যে আত্মজিজ্ঞাসা এই ব্যাপারটা খুব শক্তভাবে অবস্থান করে, তিনি সবসময় নিজেকে প্রশ্ন করেন যে আমি কে এবং ঠিক কী কারণে I can become relevant to others. ঠিক সে কারণেই ইটস ভেরি ইম্পর্টেন্ট, মাঝে মাঝে এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় নিজেকে জিজ্ঞেস করা যে আমার ব্যক্তিগত বৈশিষ্ট্যের কোন ব্যাপারগুলো আছে যেগুলো কুড বি কনসিডার্ড অ্যাজ মাই স্ট্রেংথ এবং কোনগুলো হচ্ছে আমার দুর্বলতা। আমরা এখানে একজন সুইস ফিলসফারের কথা বলতে পারি, কার্ল জাং। ওনার একটা থিওরি আছে, উনি বলছেন যে we navigate the world through our psychological functions. উনি 4 ধরনের সাইকোলজিক্যাল ফাংশনের কথা বলছেন।
which helps us navigate through the world. এবং এই সাইকোলজিক্যাল ফাংশনগুলোর উপরেই গত কয়েক দশকে আপনার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, পার্সোনাল ডেভেলপমেন্টের থিওরিগুলো তৈরি হয়েছে। সুতরাং কার্ল জাং যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা দিয়েছেন, আমি সেই ব্যাপারটাতে আপনাদের খানিকটা দৃষ্টি আকর্ষণ করতে চাই। দেখেন, উনি বলছেন যে আমাদের ইফ ইউ লুক অ্যাট ডিফারেন্ট পিপল অ্যান্ড দ্য ওয়ে দে আর লুকিং অ্যাট দ্য ওয়ার্ল্ড, আমরা যেভাবে আমাদের এই বিশ্ব ব্যবস্থাপনায় নিজেদেরকে ফাংশনাল রাখি, উনি বলছেন এদের মধ্যে দুই ধরনের মানুষ আছেন, কেউ কেউ ইন্ট্রোভার্টেড, কেউ কেউ এক্সট্রোভার্টেড। ইউ হ্যাভ হার্ড অ্যাবাউট দিস থ্রু আউট ইউর লাইফ। কেউ কেউ আছেন খুব ইন্ট্রোভার্ট, কেউ এক্সট্রোভার্ট। পার্থক্যটা বুঝতেই পারছেন যে যিনি ইন্ট্রোভার্ট তিনি সবসময় এমন একটা ব্যক্তিগত জায়গা তৈরি করছেন যেখানে হি ইজ কমফোর্টেবল উইথ হিমসেলফ। এ ধরনের মানুষকে আপনি দেখবেন না যে খুব বড় সোশ্যাল গ্রুপের সাথে সবসময় ইন্টারাক্ট করছে, এরা ইন্ট্রোভার্টেড। এক্সট্রোভার্টেড হচ্ছেন তারা হু আর ভেরি ইজি উইথ আ লার্জ গ্রুপ অফ পিপল, এবং তারা সবসময় তাদের নিজস্ব যে কমফোর্ট জোন তার বাইরে গিয়ে একটা লার্জার সোশ্যাল গ্রুপের সাথে ইন্টারাক্ট করছেন। এই ইন্ট্রোভার্সন এক্সট্রোভার্সনের ডিফারেন্সের কারণেই আপনারা দেখবেন সোশ্যাল সেটিংয়ে সাম পিপল আর রিলেটিভলি ভেরি ফ্রেন্ডলি and some people probably are sitting at the very corner focusing on what they're doing. আপনি এই দুইজনের মধ্যে কে, এটা জিজ্ঞেস করুন নিজেকে। বাট নেভার ফর আ সেকেন্ড থিঙ্ক যে এদের মধ্যে আপনাকে এক্সট্রোভার্টই হতে হবে অথবা ইন্ট্রোভার্ট হতে হবে, বিকজ the research has shown that tremendous success story is there. ইন্ট্রোভার্ট পারসন যারা আছেন তারা খুব সাকসেসফুল হচ্ছেন, এক্সট্রোভার্টও সাকসেসফুল হয়েছেন। আপনি কে, এটা বোঝাটা কেন জরুরি? বিকজ আপনি আপনার পরবর্তী যেই কাজের ক্ষেত্র তৈরি করছেন, সেই কাজের ক্ষেত্রতে আপনার ওয়ার্ক সেটিং, আপনার কাজের ক্ষেত্র তৈরিতে আপনার এই সেলফ অ্যাসেসমেন্ট একটা বড় ভূমিকা রাখতে পারে। যারা ব্যবসার প্রদর্শনে পড়ছেন, আপনি যদি ইন্ট্রোভার্ট হন, প্রেজেন্টেশন সেশনগুলোতে আপনি প্রায়শই দেখবেন you are finding yourself in a complicated situation. যখন কোনো টিমওয়ার্কের প্রশ্ন আসবে, এবং এটা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে সত্যি, আর্কিটেক্টদের ক্ষেত্রে সত্যি, ডাক্তারদের ক্ষেত্রে সত্যি, ব্যবসায়ীদের ক্ষেত্রে সত্যি, এবং এন্টারপ্রেনারদের ক্ষেত্রেও সত্যি, যেটা হচ্ছে যখন টিমওয়ার্ক বা কালেকটিভ পারফরমেন্সের একটা প্রশ্ন আসে, এবং যেখানে you are not the only one whose performance is important, rather a collective performance is important, সেখানে দেখবেন যে এই ইন্ট্রোভার্সন এবং এক্সট্রোভার্সন একটা বড় ভূমিকা আছে। Who are you? Try to assess it. Google, go online, and you will see that there are many online aptitude tests যেটা আপনাকে একটা অ্যাসেসমেন্ট দিবে আপনার ব্যাপারে, সেটা হচ্ছে আপনি ইন্ট্রোভার্ট না এক্সট্রোভার্ট। However, they are not necessarily conclusive, but gives you an idea. Carl Jung secondly বলছেন যে there are two types of people, এদের মধ্যে আছেন sensing versus intuitive. Some people use their sensibility more, some people use their intuition more. Sensitive বা sensing versus intuitive. যারা sensing তারা ডেটাকে অনেক বেশি লিটারালি ব্যবহার করেন, তাদের কাছে ডেটা, তথ্য খুব গুরুত্বপূর্ণ, তথ্য এবং তারা মেথডিক্যাল অ্যাপ্রোচ ফলো করেন। আর যারা ইন্টুইটিভ তারা অ্যাবস্ট্রাক্ট পসিবিলিটিস দিকে অনেক বেশি নজর দেন, অর্থাৎ তারা শুধুমাত্র ডেটার ড্রিভেন ডিসিশন নেন না, তারা অভিজ্ঞতা এবং উইজডমকে অনেক বেশি ব্যবহার করেন। আপনি কে? আপনি যদি একজন সেন্সিং মানুষ হন, অ্যান্ড ইফ ইউ আর ডক্টর, তার মানে হচ্ছে ইউ অলওয়েজ ফলো মেথডিক্যাল অ্যাপ্রোচ। আর আপনি যদি খুব ইন্টুইটিভ একজন ডাক্তার হন, আপনি দেখার চেষ্টা করবেন যে সমস্যা আপনি দেখে এসছেন, এই সমস্যাটার মধ্যে একটা প্যাটার্ন কি খুঁজে বের করা যায়। এবং এটা হওয়াটা খুব অস্বাভাবিক না যদি আপনি ইন্টুইটিভ হন। এই প্যাটার্নের মাধ্যমে খুঁজে বের করতে করতে আপনি একটা সময় এমন একটি
সমাধান ব্যবহার বা সমাধান খুঁজে বের করতে পারেন, যে সমাধান চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে আপনার প্রফেশনের স্পেক্ট্রামের মধ্যে একটা নতুন আইডিয়াকে ইমপ্লিমেন্ট করে। ইনোভেশন হ্যাজ আ লট টু ডু উইথ ইন্টুইশন, বাট উই হ্যাভ সিন সাকসেস ইন বোথ কেসেস। আপনি সেন্সিং নাকি ইন্টুইটিভ? তারপর আছে থিঙ্কিং ভার্সেস ফিলিং। যারা লজিক্যাল ডিসিশন নেন সবসময়, তাদেরকে কার্ল জাং বলছেন দিয়ে দিস আর দ্য পিপল হু আর মোর ইন টু থিঙ্কিং প্যারাডাইম। আর যারা তাদের ডিসিশন নিচ্ছেন, সিদ্ধান্ত দিচ্ছেন বেসড অন হোয়াট দে বিলিভ টু বি রাইট, তারা দে আর ফলোয়িং দেয়ার হার্ট মোর দ্যান দেয়ার হেড, এদেরকে উনি বলছেন ফিলিং। আপনি কি থিঙ্কিং গ্রুপের মধ্যে আছেন না ফিলিং গ্রুপের মধ্যে আছেন? ভেবে দেখেন। অ্যান্ড ফাইনালি বলছেন আরও দুইটা পার্সোনালিটি ট্রেট আছে, একটা হচ্ছে জাজিং পার্সোনালিটি, একটা হচ্ছে পারসিভিং। যারা জাজিং পার্সোনালিটি, যাদের মধ্যে অনেক বেশি শক্তিশালী, এদের মধ্যে উনি বলছেন যে দে ওয়ান্ট টু বি স্ট্রাকচার্ড। আর যারা পারসিভিং, তারা বলছেন তারা ফ্লেক্সিবল অ্যান্ড স্পন্টেনিয়াস। আপনি দেখবেন the people who are your boss or will become your boss or your leader, some of them are always judging you based on your performances. তাদের কাছে আপনি একটা কেপিআই ফর্মের সোর্স, অর্থাৎ কি পারফরমেন্স ইন্ডিকেটর, আপনার জবের ক্ষেত্রে যেই পারফরমেন্সের প্যারাডাইমগুলো তৈরি করা হয়েছে সে অনুযায়ী তারা আপনাকে জাজ করছেন। These people more into judging spectrum. বাট আপনি এরকম লিডার দেখবেন যারা আপনাকে ইন্সপায়ার করছেন সবসময়, এবং যারা আপনাকে সবসময় পুশ করছেন ফর ফার্দার গ্রোথ, এবং যারা খুব অ্যাক্সেসিবল, এরা মোর ইন্টু পারসিভিং। আপনি নিজে জাজিং এবং পারসিভিং এর কোন ট্রেট আপনার মধ্যে প্রবলতম আকারে আছে, এটা আপনি চিন্তা করেন। এটা কি শেষ কথা? শুড উই বি টেকিং দিস? আমাদের কার্ল জ্যাংয়ের এই ফিলসফিটাকে কি আমরা আমাদের জীবনের একমাত্র ফিলসফি হিসেবে দেখব টু ডিটারমাইন আওয়ার পার্সোনালিটি ট্রেট? আমার উত্তর হচ্ছে একেবারেই না, বাট ইট গিভস ইউ আ ভেরি গুড গাইডলাইন। কারণ এই আইডিয়াটা তৈরি হয়েছে বেসড অন মেনি ইয়ার্স অফ রিসার্চ। ইট গিভস আ গুড আইডিয়া অ্যাবাউট আওয়ার ওন সেলফ। বাট একই সাথে আমাদেরকে খেয়াল করতে হবে যে এই পার্সোনাল ট্রেটগুলো আমরা তৈরি করেছি জাস্ট টু আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট স্কিল সেট অফ পিপল, ডিফারেন্ট ট্রেট, বিকজ সেই অনুযায়ী একটা কোম্পানির পক্ষে তাদের আসল মানুষকে খুঁজে বের করা সহজ হয় যদি একটা ফ্রেমওয়ার্ক থাকে। বাট দ্য মিস্ট্রি অফ হিউম্যান নেচার হচ্ছে, দিস ইজ ওয়্যার human becomes not only a species but ashraful makhluqat, the best of the being, যে আমাদের মধ্যে আমরা কোনো ফ্রেমওয়ার্কের সমষ্টি না। উই ক্যান ব্রেক দ্য ফ্রেমওয়ার্ক। একটা কোম্পানি যখন তার ট্যালেন্টকে খুঁজে বের করতে চায়, তারা সবসময় কনফার্মিস্ট ট্যালেন্ট খুঁজে বের করতে চায় যারা এই ফ্রেমওয়ার্কের মধ্যে পড়ে। কিন্তু পৃথিবী যারা পরিবর্তন করেছেন তাদের চিন্তাভাবনা এবং পারসিভিয়ারেন্স দ্বারা, তারা কোনো কনফার্মিস্ট ট্যালেন্ট না, তারা হচ্ছেন কমপ্লিমেন্টারি ট্যালেন্টস। এই ফ্রেমওয়ার্কের বাইরে গিয়ে নতুন করে চিন্তা করার মতো সাহস এবং পারসিস্টেন্স তাদের ছিল। সুতরাং এই পার্সোনালিটি ট্রেট নিজেকে বিবেচনার একটা ভালো ফ্রেমওয়ার্ক হতে পারে, বাট দিস ইজ নট দি এন্ড। সো টেক ইট উইথ আ পিঞ্চ অফ সল্ট। এবার সেলফ অডিটে সেকেন্ড পার্ট হচ্ছে ফাইন্ডিং দ্য রাইট স্কিল সেট ফর ইউ। পার্সোনালিটি ট্রেটের পরে আসলে আমরা স্কিল সেট নিয়ে আলাপ করি। আমি দুই ধরনের স্কিল সেট নিয়ে আলাপ করতে চাই। একটা হচ্ছে জব স্পেসিফিক স্কিলস, একটা হচ্ছে ট্রান্সফারেবল স্কিলস। এবং এর সাথে আপনি কিছুক্ষণ আগে যে কথাটা বলেছি তার একটা রিলেশনশিপ তৈরি করার চেষ্টা করেন। আমি বলছিলাম যে উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট আওয়ার সেলফ অ্যান্ড কালেকটিভ সেলফ। দক্ষতার ব্যাপারেও আমি যেটা বলছিলাম যে কিছু দক্ষতা আছে উইচ ইউ অ্যাটেন্ড ফর ইয়োর সেলফ,
এবং কিছু দক্ষতা আছে যেই দক্ষতা which is a part of your collective self, যে দক্ষতা এটা আপনার নিজের কাজের ক্ষেত্রে শুধু আপনাকে না অন্য সবাইকে ইম্প্যাক্ট করছে। যে দক্ষতাগুলা আপনি নিজের ব্যক্তিগত আত্মোন্নয়নের জন্য অর্জন করছেন তাকে আমরা বলছি জব স্পেসিফিক স্কিলস। আর আপনার যে দক্ষতাগুলো শুধুমাত্র আপনাকে না, আপনার সহকর্মী এবং আপনার ওয়ার্ক স্ফিয়ারের সবাইকে ইম্প্যাক্ট করছে, সেগুলোকে আমরা বলছি ট্রান্সফারেবল স্কিলস। So let's first talk about job specific skills that defines you as a worker. এখন আমি আগেই বলেছি it's very very difficult to customize this discussion, কারণ আমার সামনে যারা আছেন তারা বিভিন্ন ডিসিপ্লিন থেকে আমার এই জেনারেলাইজ লেকচারটা শুনছেন। সুতরাং আমি জব স্পেসিফিক স্কিল সম্বন্ধে শুধু এতটুকু কথাই বলতে চাই, সেটা হচ্ছে আপনি আপনার কাজের ক্ষেত্রে যে ধরনের যোগ্যতা এবং দক্ষতা সমন্বয় প্রয়োজন, ঠিক তার একটা স্পেসিফিক তালিকা তৈরি করবেন। আপনি যদি ইঞ্জিনিয়ার হন, আপনি জানবেন what are the most important skills to have to become a mechanical engineer or structural engineer or chemical engineer. যিনি ব্যবসা প্রশাসন পড়ছেন তিনিও দেখবেন তার কাজের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিলগুলো কি। যিনি চিকিৎসা বিজ্ঞানে পড়ছেন ইন মেডিকেল সায়েন্সেস, তার জন্য তার জব স্কিলগুলো কি। যেহেতু মেডিকেল সায়েন্সে ইউ হ্যাভ গট ডিফারেন্ট সেট অফ স্পেশালাইজেশন। আপনি এই মুহূর্তে যেহেতু আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে আছেন, আপনাকে জানতে হবে যে স্পেশালাইজেশনের মধ্যে কোনটাতে আপনি ভবিষ্যতে স্পেশালাইজ করতে চান এবং সেই ক্ষেত্রে কি কি যোগ্যতার প্রয়োজন এবং দক্ষতার প্রয়োজন। আমি হাউএভার কিছু জব স্পেসিফিক স্কিল আপনাকে বলতে চাই which is relevant for people across the board, অর্থাৎ কিছু স্কিল 21st century মানুষদের জন্য খুব রেলেভেন্ট হয়েছে। এবং আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ব্যবসা প্রশাসনের ছাত্র হন, আপনি কর্পোরেট এমপ্লয়ি হন, কিংবা এন্টারপ্রেনার হন, কিংবা সোশ্যাল সায়েন্সে কোনো একটা ফিল্ডে আপনি চাকরি করেন না কেন, the most important thing for you to understand is this: there are a few aspects which are very important in every job. যেমন তার মধ্যে নাম্বার 1 আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ডেটা লিটারেসি। ডেটা লিটারেসি ইজ সো ইম্পর্টেন্ট। আপনি ডেটাকে কীভাবে ব্যবহার করছেন। আমরা এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই ডিজিটাল মিডিয়ার যুগে প্রতি মুহূর্তে ডেটা জেনারেট করছি। এই ডেটাগুলোকে অ্যানালাইজ করার মাধ্যমেই ডিসিশন মেকিং যে করা হয়, এটাকে আমরা বলছি হচ্ছে দ্য ইউজ অফ বিগ ডেটা। আপনি যদি একজন ডাক্তার হয়ে থাকেন, তাহলে আপনার যে কর্মক্ষেত্র, যে হসপিটাল বা মেডিকেল কলেজ, সেখানে যে ধরনের রোগীরা আসছেন, সেই রোগের মধ্যে কমন প্যাটার্ন কি, তার মধ্যে তাদের ইমিউনিটি সিস্টেম কোন ওষুধ দেওয়ার ফলে কীভাবে এফেক্টেড হচ্ছে। আপনি যদি কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, then if you look at how different sort of construction materials have been used over the time, নতুন কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল কি আসছে এবং তার মাধ্যমে আপনার দ্য রিজিডিটি অফ ইউর কনস্ট্রাকশন কতটুকু চেঞ্জ হচ্ছে, এই সমস্ত বিষয়গুলোতে ডিসিশন মেকিংয়ের জন্য আপনার প্রয়োজন হচ্ছে ডেটা লিটারেসি। সুতরাং ডেটা অ্যানালাইসিস কীভাবে করতে হয় তার বেসিক ধারণা আপনি নিয়ে নিতে পারেন, ডিপেন্ডিং অন ইউর কনভিনিয়েন্স। এবং এই জন্য অনেক অনলাইন এবং অফলাইন সোর্স আছে। আপনার কোর্সের নাম শুনেছেন, ইউডেমির নাম শুনেছেন, এই প্রত্যেকটাতে বেসিক ডেটা লিটারেসি কোর্স আছে। You can learn from there. One of the most important job specific skill for everyone is learning about Microsoft Office Suite. তার মধ্যে আছে Microsoft Word, Microsoft PowerPoint and Microsoft Excel. যারা ব্যবসা প্রশাসনের ছাত্র আছেন তারা জানেন যে how important Microsoft Excel and Microsoft PowerPoint is, because you have to make frequent presentations and you have to collect all of the market insight on your Excel sheet to take market-driven decision. এই একই ব্যাপার ডাক্তারদের জন্য সত্যি, ইঞ্জিনিয়ারদের জন্য সত্যি। আপনি যে কোনো কাজে মাইক্রোসফট অফিসের ব্যবহার অনস্বীকার্য। So have literacy about the Microsoft Office suite. Data management skill is also important.
এবং এক্ষেত্রে মাইক্রোসফট এক্সেল ইজ সো ইম্পর্টেন্ট। অনলাইনে মাইক্রোসফট এক্সেলের প্রচুর ফ্রি কোর্স আছে, টিউটোরিয়াল আছে। আপনার পড়াশোনার বাইরের একটা সময়কে এই স্কিলগুলো অর্জনের জন্য ব্যবহার করতে পারেন, অ্যান্ড উইদাউট আ ডাউট এই এভার কম্পিটিটিভ জব মার্কেটে ইট উইল গিভ ইউ আ কম্পিটিটিভ বেনিফিট, কোনো সন্দেহ নেই তাতে। আমি সবাইকে দুইটা স্কিলের অর্জন করার কথা বলবো। একটা হচ্ছে বেসিক ফিনান্সিয়াল লিটারেসি, আর হচ্ছে বেসিক কাস্টমার সার্ভিস স্কিলস। ফিনান্সিয়াল লিটারেসি এই কারণে যে আপনি যেই অর্গানাইজেশনে কাজ করছেন আপনার তো ক্যারিয়ার একটা গ্রোথ হবে, এবং অ্যাট সাম পয়েন্ট ইউ ডোন্ট ম্যানেজ ইউর সেলফ, ইউ ম্যানেজ এ টিম, অ্যান্ড ওয়েন ইউ ম্যানেজ এ টিম, সেই টিমের জন্য যে বাজেট আপনি নির্ধারণ করছেন, সেই বাজেট ম্যানেজমেন্টের জন্য আপনার ফিনান্সিয়াল লিটারেসি দরকার। ইউ নিড ফিনান্সিয়াল লিটারেসি ফর ইউর সেলফ। আপনি যখন আয় শুরু করছেন, আয় এবং ব্যয়ের সমন্বয় আপনি কী করে করছেন, আপনি আপনার আয়ের একটা অংশ ফার্দার ইনভেস্ট করবেন কি না, এই ব্যাপারগুলোর জন্য বেসিক ফিনান্সিয়াল লিটারেসি খুব গুরুত্বপূর্ণ, সেটা আপনি যে ফিল্ডে হন না কেন। অ্যান্ড বেসিক কাস্টমার সার্ভিস স্কিলস, স্পেশালি ইন বাংলাদেশে যে কোনো ফিল্ডে আমরা দেখি যে আপনি হসপিটালে যখন একজন রোগী হিসেবে যাচ্ছেন, একজন রোগী আপনার ক্লায়েন্ট। আপনি একটা ইউনিভার্সিটিতে যখন একজন ছাত্র যাচ্ছেন, ছাত্র নেসেসারিলি আপনার ক্লায়েন্ট, বিকজ তারা পয়সা দিয়ে ইউনিভার্সিটিতে পড়ছে। আপনি যখন ইঞ্জিনিয়ার, আপনি যখন কনস্ট্রাকশন মেটেরিয়াল দিয়ে একটা কনস্ট্রাকশন সাইট তৈরি করছেন, একটা স্ট্রাকচার তৈরি করছেন, যারা আপনার থেকে একটা বিল্ডিং কিনছেন, তারা আপনার কাস্টমার। আপনি যেই স্ফেয়ারে কাজ করেন না কেন, আপনার অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনে আপনি বিলং করেন, সেই অর্গানাইজেশন যাদেরকে সার্ভিস দিচ্ছে তারা আপনার ক্লায়েন্ট বা কাস্টমার। ইটস এক্সট্রিমলি ইম্পর্টেন্ট টু ক্রিয়েট অ্যান অর্গানাইজেশনাল কালচার which is focused towards creating superior customer value, অর্থাৎ এবং এই কাস্টমার ভ্যালু তৈরি করার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বিভিন্ন কাস্টমারদের প্রকৃতি জানা এবং বেসিক কাস্টমার সার্ভিস স্কিল, যেটাকে আমরা বলি সার্ভিস কোয়ালিটি ডাইমেনশন, এই ব্যাপারগুলো শেখা খুব জরুরি। এবং এ সংক্রান্ত সমস্ত নলেজ ভার্চুয়াল ওয়ার্ল্ডে অ্যাভেলেবল। ইটস আপ টু ইউ টু গেট সাম টাইম আউট অ্যান্ড লার্ন দেম। আমরা এবার যে স্কিল সেটের কথা বলবো জব স্পেসিফিক স্কিলের বাইরে, সেটা হচ্ছে ট্রান্সফারেবল স্কিলস, এবং দিস ইজ ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান। এবং এই ট্রান্সফারেবল স্কিলস আমরা এগুলোকে ট্রান্সফারেবল কেন বলছি, বিকজ দিস আর দ্য স্কিলস উইচ ইউ ট্রান্সফার ইন টু ইউর ওয়ার্ক প্লেস। এবং ওই ওয়ার্ক প্লেস আপনি একা না, ইউ আর ওয়ার্কিং উইথ আদার্স, ইউ আর এ টিম মেম্বার। What skills help you as a team member? Number 1, your communication skills. Number 2, strategic and planning skills. Number 3, people and leadership skills. Number 4, creative thinking skills. And number 5, stress management skill. অনেকে stress management skills কে হার্ড স্কিল বা জব স্কিলের মধ্যেও ফেলেন, বাট আমি এটাকে সফট স্কিল বলতে চাই। আমি এই স্কিলগুলোর মধ্যে কমিউনিকেশন স্কিল সম্বন্ধে আপনাদেরকে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ইটস ভেরি ইম্পর্টেন্ট টু বি অ্যান অ্যাটেন্টিভ লিসনার। আপনি এই কথা অনেকবার শুনেছেন, অ্যান্ড আই থিঙ্ক ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু রিমেম্বার। সেটা হচ্ছে উই অফেন লিসেন টু রেসপন্ড, নট আন্ডারস্ট্যান্ড। আপনি যখন একটা ওয়ার্ক সেটিংয়ে কাজ করছেন, যেখানে there are other people, আপনার সাথে আপনার অধীনস্থ কেউ আছে কিংবা আপনার উপরে আছে, আপনাকে মনে রাখতে হবে the most important quality a leader should have is listening. The more you listen, the better you understand. এবং আপনি দেখবেন আপনার ক্যারিয়ার প্রোগ্রেশন বা ক্যারিয়ার গ্রোথের আপনার টেকনিক্যাল স্কিল যতটুকু ইম্পর্টেন্ট, তার চাইতে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় how good you are as a communicator. A good leader is essentially a good communicator because he has the power to communicate his vision clearly. It's very important to have communication skill. তিনটা বিষয় কমিউনিকেশন স্কিলের জন্য ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে অ্যাটেন্টিভ লিসেনিং,
এটা হচ্ছে ক্লিয়ারিটি অফ স্পিচ, এটা হচ্ছে কনসাইজ রাইটিং। এবং এই কমিউনিকেশন স্কিল বাড়ানোর জন্য আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদের জন্য সাজেশন হবে হচ্ছে লিসেন মোর সো দ্যাট ইউ ক্যান স্পিক বেটার। যারা খুব ফ্যাসিনেটিং স্পিকার তাদেরকে শোনেন, দেন ইউল বি এবল টু স্পিক বেটার। আর যখন ফ্যাসিনেটিং রাইটার, read them so you'll be able to write better. Listening is associated with speaking, reading is associated with writing. Second হচ্ছে strategic and planning skill. আমি প্ল্যানিং স্কিলটাকে খুব এসেনশিয়াল ট্রান্সফার স্কিল কেন মনে করছি, আপনি যে কোনো ফিল্ডে থাকেন না কেন, আমি বারবার বলছি যে আফটার সাম টাইম ইউ উইল নট বি ইয়োর সেলফ এনিমোর, ইউ উইল হ্যাভ টু ম্যানেজ এ টিম। এবং সেক্ষেত্রে আপনি যদি একজন সার্জন হয়ে থাকেন, ইউ আর মেনটেনিং এ টিম অফ সার্জনস। আপনি যদি একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন, ইউ আর মেনটেনিং এ টিম অফ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস অ্যান্ড ডিজাইনার্স। আপনি যদি এন্টারপ্রেনার হয়ে থাকেন, ইউ আর ম্যানেজিং টিম অফ মার্কেটিং, ফাইন্যান্স, ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনস। সো যেই চারটা গুণাবলী স্ট্র্যাটেজিক এবং প্ল্যানিং স্কিলের আন্ডারে পড়ে, তার মধ্যে একটা হচ্ছে ইনফরমেশন প্রসেসিং স্কিল, outcome oriented problem solving, innovation and effective resource mobilization. আপনি আপনার অর্গানাইজেশন যে রিসোর্স আছে সেই রিসোর্সকে সামনে রেখে একটা ইফেক্টিভ ডিসিশন নিতে পারছেন, এবং আপনি যখন কোনো সমস্যার সমাধান চিন্তা করছেন, হাউ ইনোভেটিভ ইউ আর। ইনোভেটিভ প্রবলেম সলভিং ইজ ইম্পর্টেন্ট and you can train yourself to be innovative. How? Look at the examples of people who have been successful. Follow them. Find a mentor who is good at that and follow him. People and leadership skills, extremely important. Management discipline যারা পড়াশোনা করছেন তারা নিশ্চয়ই শুনেছেন the term emotional intelligence. One of the most important concept that has been discussed so far. Emotional intelligence এর মূল কথা হচ্ছে you can communicate with people based on their level of understanding and characteristics. আমার খুব চমৎকার একটা হাদিস মনে পড়ছে এখানে। হাদিসটা in Arabic it sounds like this: umirtu an unzila an-nasa manazilahum. আল্লাহ রাসূল বলছেন যে I have been commanded to deal with people according to their state. এবং এটা আল্লাহ রাসূলের সবচেয়ে ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স ছিল যে উনি যার সাথে কথা বলতেন তার মনে হতো সবসময় যে আল্লাহ রাসূল তাকে খুব ভালো বলছেন। দ্যাট ইজ ইমোশনাল ইন্টেলিজেন্স। ইউ নিড দ্যাট ইমোশনাল ইন্টেলিজেন্স টু বি এ গ্রেট লিডার, অ্যান্ড ইউ অলসো হ্যাভ টু লার্ন টু বি এ টিম মেম্বার। ডো নট থিঙ্ক অ্যাবাউট ইউর ওন গ্রোথ, থিঙ্ক অ্যাবাউট কালেকটিভ গ্রোথ, and that's the most essential characteristics of a leader. Fourth হচ্ছে ক্রিয়েটিভ থিঙ্কিং স্কিলস। ডু ইউ হ্যাভ কগনিটিভ ফ্লেক্সিবিলিটি? এর অর্থ কি? অর্থ হচ্ছে হাউ ওপেন ইউ আর টু নিউ লার্নিং। আপনার কার্যক্ষেত্রে আপনি যেই নেতৃত্বকে দেখেন তাদের মধ্যে তারা সবচেয়ে ডিস্ট্রাকটিভ লিডার যারা একটা বক্সড চিন্তা, ট্রেডিশনাল চিন্তাকে লালন করেন এবং সে অনুযায়ী সব কিছুকে তার নিজস্ব আওতায় রাখার চেষ্টা করেন, কন্ট্রোলে রাখার চেষ্টা করেন। A great leader is him or her who can think creatively and adopt new ideas. And that's what we call creative thinking skill. সবসময় মনে রাখবেন যে যিনি সেলার তিনি মেথডিক্যাল ভাবে একটা জাহাজ চালান, but it is the pilots who can discover new land. So be someone who is an effective synthesis between a sailor and a pirate. And সবসময় একটা চেষ্টা করবেন, সেটা হচ্ছে আপনার জ্ঞানকে আপনার প্রজ্ঞার সাথে একীভূত করার, ব্লেন্ডিং নলেজ অ্যান্ড উইজডম। এটা খুব চমৎকার কথা আছে। I'll leave that quote for you so that you understand the difference between knowledge and wisdom. কোটটা এরকম যে
Knowledge is knowing tomato is a fruit. Wisdom is not putting it into fruit salad. I'm not going to explain this. I'll leave it here for people to understand. And finally, stress management. Abar bolchi, think about happiness and contentment. Are you having a career or the career is having you? আপনার পরিবার, আপনার সাথে যারা বসবাস করছেন, পিতামাতা, ভাই বোন, স্ত্রী, সন্তান সন্ততি, তাদের সাথে আপনার সম্পর্কের প্যারাডাইমটাকে নিয়ে চিন্তা করুন and decide that how much your work should control you versus how much you can control your work. That's what we call stress management skill. There are important technical skill associated with stress management skill. Many online resources are available. Look for them. Okay, so আমরা সেলফ অডিটের পার্ট হিসেবে পার্সোনালিটি ট্রেট এবং স্কিল নিয়ে কথা বলছিলাম। এর সর্বশেষ দুটো ডাইমেনশন, ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল নিয়ে আলাপ করে আমি আলোচনা শেষ করতে চাই। ইন্টারেস্টের মূল কথাটা হচ্ছে যে আমরা এতক্ষণ স্কিল এবং ট্রেডের কথা বলছিলাম, উইচ ফোকাসেস সো মাচ অন দ্য অ্যাসপেক্ট যে আমার একটা সময় মনে হতে পারে যে অল মাই লাইফ ইজ অর শুড বি ডেডিকেটেড টুয়ার্ডস মাই ওয়ার্ক। ইন্টারেস্টটা হচ্ছে ইট মেক্স আ চেক অ্যান্ড ব্যালেন্স বিটুইন দিস ওয়ার্ল্ডলি পারসুইট। আমি বলবো যে অ্যাজ আ পার্ট অফ ইন্টারেস্ট ইউ শুড অ্যাসেস ইউর সেলফ, যে মেক আ লিস্ট অফ থিংস দ্যাট ইন্সপায়ার ইউ। কোন কাজগুলো করতে আপনার ভালো লাগে? ওয়েন ইউ ফিল মোস্ট অ্যালাইভ, আপনার সবচেয়ে বেশি সেলফ ফুলফিলমেন্ট হয় কোন কাজগুলো করলে? খুঁজে বের করার চেষ্টা করুন। What you are trained to do is not always what you are meant to do. So have the courage to question your choices. জীবনের একটা ক্যারিয়ার পারসুইট আপনার জীবনের শেষ কথা নয়। Have an open-ended philosophy of life. আমি আপনাদেরকে ইমাম আল গাজ্জালির কথা মনে করতে বলবো। One of the most prominent philosophers of Islam. 11th centuryতে তিনি যখন বাগদাদে শিক্ষকতা করছিলেন, ক্লাসের মাঝখানে তার মনে হচ্ছে কি করছি। He started questioning his life choices and he got out. তিনি বের হয়ে গেলেন এবং মক্কাতে চলে যান। এর পরের ইতিহাস আমরা জানি। He produced some of the most finest work in Islamic philosophy. One of that is Ihya Ulumuddin. সুতরাং it's important for you to take a back step sometimes and find out that are you losing yourself too much. Ask yourself this question, যে আমি কোন কাজটা খুব ভালো করছি, what I'm good at, what other people say I'm good at, and also try to find out that what is holding you back. এই তিনটা প্রশ্নের উত্তর খুঁজলে আপনার নিজের ইন্টারেস্ট, আপনার আকাঙ্ক্ষার একটা প্রতিফলন আপনার কাজের ক্ষেত্রে ঘটবে এবং ধারণা করা যায় একটা পর্যায়ে আপনি এমন একটা কাজ খুঁজে পাবেন যে কাজটা ইটস ভেরি সেলফ ফুলফিলিং। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইউর ইন্টারেস্টস, নট অনলি স্কিলস। ফাইনালি সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনার মূল্যবোধ, প্রিন্সিপাল, মোরালিটি। আপনি যদি কন্টেনমেন্টের খোঁজ করে থাকেন তাহলে বুঝতে হবে যে আপনি বুঝে গেছেন যে ইউ আর নট বাউন্ড বাই দি ওয়ার্ল্ডলি অ্যাফেয়ার্স অনলি। এবং সেক্ষেত্রে ইউ হ্যাভ টু কিপ আস্কিং ইউর সেলফ যে আমার আলটিমেট ফুলফিলমেন্টের জায়গা কোথায়। এবং এক্ষেত্রে ইউ হ্যাভ টু সেট আ স্ট্যান্ডার্ড অফ বিহেভিয়ার ফর ইউর সেলফ, যেটাকে আমি বলি হচ্ছে ইউ হ্যাভ টু হ্যাভ আ ফ্রেম অফ রেফারেন্স টু মেজার রাইট ভার্সেস রং। কোনটা সঠিক এবং কোনটা সঠিক নয়। ইউ মাইট বি আস্কিং দিস কোয়েশ্চেন, আপনি এই প্রশ্ন আমাকে জিজ্ঞেস করতে পারেন যে এই ভালো এবং সঠিকতার সংজ্ঞা নিরূপণ করব কিভাবে। আমি আমার ব্যক্তিগতভাবে এই ফ্রেম অফ রেফারেন্স তৈরি করি হচ্ছে আমার বিশ্বাসের জায়গা থেকে, ফ্রম মাই বিলিফ সিস্টেম। এবং আমি একটা সময় গিয়ে আল্লাহর কাছে দাঁড়ানোর ব্যাপারে ভয় করি
which always works as a functioning moral compass for myself. এবং ঠিক এই কারণেই আমি মনে করি যে the most important fundamental concept in Islam is to be just to people. সুতরাং আমার নিজের ক্ষেত্রে principle number 1 is I should be just to people. I cannot be a reason for injustice. So be just to people. Second হচ্ছে it is important for me to be kind to other people. It's important to show humility. আপনি যেই প্রফেশনে থাকেন না কেন, each and every people have their own challenges. Are you one of those people? Are you one of those persons whom other can look up to when they're going through a tough time? That is one of the most kind thing to do, is being someone, এরকম একজন মানুষের নিজেকে গড়ে তোলা যাকে অন্যান্য মানুষ তাদের ব্যক্তিগত টার্মোয়েল বা পার্সোনাল হার্ড টাইমের সময় একটা সোর্স অফ সলেস বা ভরসার জায়গা হিসেবে দেখতে পারে. সো হিউমিলিটি ইজ ইম্পর্টেন্ট, অ্যান্ড আই থিঙ্ক the most important thing where you can build trust based on transparency and accountability. সুতরাং justice, humility, transparency and accountability, these are the principles I have set for myself. I'll ask you to find out the principles that is most important to you, and I don't want to fix it for you. আমি এটা আপনার জন্য ঠিক করে দিতে চাই না, আমি চাই এই ব্যাপারটা আপনি নিজে খুঁজে বের করবেন. এবং trust me that these are the principles that will create a persona which will have much more impact than you can think. So be very careful about your principles. সুতরাং সেলফ অডিটের 4টা ডাইমেনশন নিয়ে আমি আলাপ করেছি: your personality trait, skills, interest and principle. Assess yourself based on these 4 before you take the next step. আমি আমার আলোচনার এই শেষ পর্যায়ে এসে প্রত্যেকেই এই ধরনের ক্যারিয়ার প্ল্যানিং থেকে যেই একটা লিস্ট অর গাইডলাইন, স্পেসিফিক গাইডলাইন আশা করেন সেটা দেওয়ার চেষ্টা করছি। যদি আমি মনে করি what I have discussed so far is extremely important before you take the final step of defining your career plan. সুতরাং এখন আমি যে কাজটা করতে চাচ্ছি, I want to give you a to-do list, যেটা এটার নাম আমি বলতে পারি হচ্ছে হ্যাভিং অ্যান ইফেক্টিভ অ্যাকশন প্ল্যান। এবং আমি চাই আপনারা প্রত্যেকে নিজের ক্ষেত্রে কাজটা করবেন যে এই মুহূর্তে যেই জায়গায় আছেন। এই ইফেক্টিভ অ্যাকশন প্ল্যান করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় যখন আপনি আপনার আন্ডার গ্র্যাজুয়েট লাইফের লাস্ট ইয়ারে আছেন। যদিও যারা অনেক বেশি ক্যারিয়ার ফোকাস, তারা এই কাজটা আন্ডার গ্র্যাজুয়েট লাইফের শুরুর দিক থেকেই শুরু করেন, বাট আই উড লিভ ইট দ্যাট টু ইউ। আমি চাইবো আপনি নিজের জন্য এটাকে ফিক্স করেন। বাট হোয়াট আর দ্য এসেনশিয়াল কম্পোনেন্টস অফ হ্যাভিং অ্যান ইফেক্টিভ অ্যাকশন প্ল্যান? আপনি ক্যারিয়ার অ্যাকশন প্ল্যান কী করে তৈরি করবেন? আমি বলছি অ্যাকশন প্ল্যান তৈরি করার জন্য আপনাকে ইউ হ্যাভ টু ফার্স্ট, নাম্বার 1, ইউ হ্যাভ টু লিস্ট পোটেনশিয়াল ক্যারিয়ার অপশন বেসড অন ইউর স্কিল সেট। আমি যে স্কিল সেটগুলো নিয়ে আলাপ করেছি, আপনি একটা পার্সোনাল সেলফ অ্যাসেসমেন্ট গাইডলাইন তৈরি করেন এবং বেসড অন দ্য স্কিলস দ্যাট ইউ হ্যাভ অর ইউ ওয়ান্ট টু হ্যাভ, এটার সাথে সামঞ্জস্যশীল কী কী ক্যারিয়ার এই মুহূর্তে ক্যারিয়ার অপশন আছে আপনি যে মার্কেটে অবস্থান করছেন সেইখানে, এটা খুঁজে বের করার দায়িত্ব হচ্ছে আপনার। সো লিস্ট পোটেনশিয়াল ক্যারিয়ার অপশনস। সো অপশন এ, অপশন বি, অপশন সি, ইট আপ টু ইউ। যারা স্পেসিফিক ফিল্ডে পড়াশোনা করছেন, মেডিকেল সায়েন্সেস কিংবা ইঞ্জিনিয়ারিং, তাদের জন্য এই পটেনশিয়াল ক্যারিয়ার অপশনস হতে পারে বিভিন্ন ধরনের। যেমন আপনি আপনার MBBS শেষ করার পর এবং ইন্টার্নশিপ শেষ করার পর আর ইউ গোয়িং টু ওয়ার্ক অ্যাজ এ মেডিকেল অফিসার, নাকি আপনি ফার্দার হায়ার এডুকেশন ডিগ্রি নিতে চান? আপনি যদি আর্কিটেকচার পড়ে থাকেন, দেন আপনি আপনার 4 বছরের ক্যারিয়ারের ঠিক শেষে আর্কিটেক্ট হিসেবে কোনো একটা অর্গানাইজেশনে ঢুকে যেতে চান, নাকি ইউ ওয়ান্ট টু হ্যাভ আ প্রলংড ইন্টার্নশিপ পিরিয়ড যেখানে আপনি আরও অনেক বেশি কাজ শিখতে চান, নাকি আপনি আর্কিটেকচারের উপর পোস্ট গ্রাজুয়েট করতে চান? ইটস আপ টু ইউ. So have a potential career option based on your skill set. Second, find some of the most recent trends in your area of major. আপনি যে সাবজেক্টে মেজর করছেন আন্ডার গ্রাজুয়েটে,
সেখানে সাথে রিসেন্ট ট্রেন্ড কী? আমি ব্যবসা প্রশাসনের ছেলেপেলেদেরকে পড়াই, তাদেরকে মেন্টরিং করি। আমি জানি যে যারা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়ছেন, যারা মার্কেটিং ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে পড়ছেন, তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট challenges in the job place is data literacy, because this is the time of data analytics. সুতরাং whoever comes to me, আমি তাদেরকে সবসময় বলি যে try to do your postgraduate in business analytics or data analytics, because there is where most of the jobs are. আপনার প্রফেশনে, আপনি যে ফিল্ডে আছেন, সেই ফিল্ডে রিসেন্ট চেঞ্জ কি হচ্ছে, সেখানে নতুন কি ডিমান্ড তৈরি হয়েছে, এবং আপনি কি নিজেকে সেই ডিমান্ডের অনুযায়ী দক্ষ করে তৈরি করছেন? বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আজকে থেকে এই ট্রেন্ডগুলো খুঁজে বের করার দায়িত্ব নেন। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। নাম্বার 3, assess your salaries and compensations, and there is no harm in that. আপনি যে ক্যারিয়ার আপনার নিজের জন্য সঠিক মনে করছেন, সেখানে স্যালারি এবং কম্পেনসেশন কি, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ not all of us are coming from a very privileged background. আপনি কাজ করছেন এবং এই কাজের সাথে রিওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কালচারে, আমাদের সংস্কৃতিতে we have a kind of a stigma around this. Don't have that stigma, because আপনি যদি কোনো কাজে দক্ষ হয়ে থাকেন এবং সেই দক্ষতার অব্যবহিত ফল হিসেবে আপনার স্যালারি এবং কম্পেনসেশন আপনার দক্ষতার সাথে মানানসই না হয়, ইট উইল হ্যাভ আ নেগেটিভ ইফেক্ট অন ইউর সাইকি। এই ব্যাপারটাকে কোনোভাবেই কম গুরুত্বের সাথে দেখার উচিত না। সুতরাং আপনি আপনার স্কিল সেটকে দেখুন এবং সেই ধরনের প্রফেশনকে, সেই ধরনের অর্গানাইজেশনকে চুজ করার সিদ্ধান্ত নেন যেখানে আপনি মনে করবেন আপনার ট্যালেন্ট ইজ রিওয়ার্ডেড। এটাকে ছোটো করে দেখার কিছু নেই, কিন্তু এটা মনে রাখার জন্য অনুরোধ করি সবাইকে যে in each and every profession the first few years are always difficult, so have good ambitions but also be a little realistic. And on that point আমি বলবো যে আপনি যখন আপনার ক্যারিয়ার প্ল্যান করছেন, have a smart goals, and you all have heard about this, but I'll repeat. Smart goal, having a smart goal means SMART. S is for specific, M is for measurable, A is for attainable, R is realistic, and T is time bound. আপনি আপনার ক্যারিয়ার শুরু করছেন 2023 থেকে, সুতরাং আপনি চিন্তা ভাবনা করেন যে আপনি আগামী 5 বছর কোন ধরনের পার্সোনাল গ্রোথ প্ল্যান করতে পারেন। সো অলওয়েজ হ্যাভ আ টাইম বাউন্ড গোলস, এবং এই কিছু সময় পর আপনি আপনার এই গোল সেটিংটাকে পরিবর্তন করবেন। বাট ওয়েন ইউ আর হ্যাভিং আ টাইম বাউন্ড গোল, অলসো থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ আ স্পেসিফিক গোল। অ্যান্ড হোয়াট ডাজ স্পেসিফিক মিনস? এটার কোনো স্ট্যান্ডার্ড আনসার আমার কাছে নাই। এটা ডিপেন্ড করবে বেসড অন ইউর পার্সোনাল স্টেট, আপনি কোন জায়গাতে আছেন। আপনি পোস্ট গ্রাজুয়েটের প্ল্যান করলে আপনার গোল হবে একরকম, আপনি এন্টারপ্রেনারশিপের প্ল্যান করলে আপনার গোল হবে আরেক রকম, আপনি চাকরি করতে চাইলে আপনার গোল হবে আরেক রকম, আপনি পিএইচডি করতে চাইলে আপনার গোল হবে আরেক রকম। সো থিঙ্ক, হ্যাভ আ স্পেসিফিক টাইম, 3 বছর, 1 বছর, 2 বছর, 5 বছর, এবং এই 5 বছরে আপনি এক্স্যাক্টলি কী অর্জন করতে চান সেটা কাগজে লিখুন, রাইট ইট অন আ পেজ। বাট এটা করতে গিয়ে খেয়াল রাখবেন যে ইট হ্যাজ টু বি অ্যাটেইনেবল, ডোন্ট পুশ ইউর সেলফ টু মাচ। আমি আপনাকে ডেটা লিটারেসির কথা বলেছি, আপনি ঠিক এই মুহূর্তে আন্ডার গ্রাজুয়েট করছেন, সামনে আপনার ফাইনাল পরীক্ষা, ঠিক এই মুহূর্তে আপনি ডেটা লিটারেসি একটা কোর্সে সাইন আপ করতে পারেন না, বিকজ ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইউর প্রায়োরিটি। সুতরাং আপনি যে গোলটা আপনার সামনে সেট করছেন সেটা কতটুকু অ্যাটেইনেবল এবং কতটুকু রিয়ালিস্টিক, এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার রিসোর্স, আপনার সারাউন্ডিং, আপনার টাইম এবং রিয়ালিটির উপরে। সো ডোন্ট বি ওভারটলি unrealistic. Set a goal which has got a specific period of time and which is also very specific and attainable. এটাকে আমরা বলছি হচ্ছে establishing smart goal for your career. আপনি যখন এই অ্যাকশন প্ল্যান করছেন ক্যারিয়ারের, একই সাথে আমি বলবো যে
ইউ হ্যাভ টু টেক নোট অফ দ্য ফলোয়িং। আপনার কিছু বিষয়ে খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখা দরকার। তার মধ্যে একটা হচ্ছে অলওয়েজ লুক ফর নিউ অপরচুনিটিস। এই অপরচুনিটিস হতে পারে আপনার ক্যারিয়ার গ্রোথের জায়গা থেকে অর্গানাইজেশনাল চেঞ্জ অপরচুনিটি, আপনি এক অর্গানাইজেশনে কাজ করেন সেটাকে চেঞ্জ করতে চান কিনা। আর নিউ অপরচুনিটি ক্যান কাম ফ্রম এক্সটার্নাল এনভায়রনমেন্ট, নিউ টেকনোলজি ক্যান কাম অ্যান্ড ক্রিয়েট এ নিউ জব অপরচুনিটি। আমরা জানি যে যারা ব্যবসা প্রশাসন পড়ছেন, যারা ব্যবসা করতে চান, যারা এন্টারপ্রেনার হতে চান, সোশ্যাল মিডিয়া হ্যাজ ক্রিয়েটেড সো মাচ অপরচুনিটি ফর দেম। বাংলাদেশের হাজার 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 শিক্ষিত তরুণ তারা অনলাইনে ব্যবসা করছেন, অ্যান্ড দ্য হোল অপরচুনিটি হ্যাজ ক্রিয়েটেড বিকজ অফ সোশ্যাল মিডিয়া। এই একই ধরনের অপরচুনিটি আপনার স্পেসিফিক ডিসিপ্লিনে কোন ধরনের ইম্প্যাক্ট করছে সেটা খেয়াল করার চেষ্টা করুন। What are the new trends in the field of medicine? What are the new trends in the field of engineering? What are the new trends in the field of human resources? What are the new trends in the field of supply chain? খুঁজে বের করার চেষ্টা করুন। Be very careful of the technological advances, কারণ টেকনোলজি disrupts everything. আপনারা জানেন আমরা কত বেশি স্মার্টফোন সেন্ট্রিক হয়েছি, কত উই আর সো ভেরি ডিপেন্ডেন্ট অন স্মার্টফোন। সুতরাং স্মার্টফোন লিটারেসি, সোশ্যাল মিডিয়া লিটারেসি ইজ সো ইম্পর্টেন্ট। আর কী কী লিটারেসি দরকার? আমি আপনাকে বলেছিলাম ডেটা লিটারেসি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট লিটারেসিস। এই ধরনের আর কী কী নতুন ব্যাপার ঘটছে আমাদের আশেপাশে যেটা আমাদের ভবিষ্যৎ জবকে ইম্প্যাক্ট করবে। ইউ নো অ্যাবাউট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং হাউ ইট ইজ গোয়িং টু চেঞ্জ এভরিথিং। সুতরাং আমাদের কি জানা দরকার আছে হোয়াট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনারা ইউ হ্যাভ হার্ড অ্যাবাউট ক্রিপ্টোকারেন্সি। আমাদেরকে জানা দরকার আছে ক্রিপ্টোকারেন্সি and how is it going to affect the future. If you think these are relevant to you, then have the knowledge and also think about your personal priorities. সবসময় বলেছি you are not the center of the universe. যারা আমার কথা শুনছেন তাদের অনেকে এমন আছেন যাদের ভবিষ্যতের চাকরি বা ক্যারিয়ারের উপরে তাদের গোটা পরিবার ডিপেন্ডেন্ট। সেক্ষেত্রে আপনার প্রতিটা স্টেপ হতে হবে এমন which is in line with your personal priorities. সুতরাং ask yourself, have a conversation with your parents and family members and take the next step. And also look at the trends in the economy. আমরা এই মুহূর্তে we are going through a global financial crisis. We are going through a serious turmoil in terms of inflation. এই ব্যাপারগুলো ঘটতে থাকবে। সুতরাং আপনি যে প্ল্যান করছেন সেই প্ল্যানে you also think about the contingencies. এটাকে আমরা বলি having a contingency plan. সুতরাং আপনার অপশন এ, অপশন বি এবং অপশন সি এর পাশাপাশি if there are external factors that are affecting you, সেটাকে মোকাবেলা করার জন্য আপনার স্ট্র্যাটেজি কী হবে সেটা আপনাকে ভাবতে হবে। and this is so important. আমি একটা লম্বা আলোচনা করেছি, এই আলোচনার শেষে পৌঁছতে চাই এবং আমি আলোচনার শেষ প্রান্তে আবার ঠিক সেই আগের জায়গাতে ফেরত যেতে চাই। সেটা হচ্ছে যে থিঙ্ক অ্যাবাউট দ্য ডিফারেন্স বিটুইন হ্যাপিনেস অ্যান্ড কন্টেন্টমেন্ট। সবসময় মনে রাখবেন যে আপনি এখন যে পর্যায়ে আছেন আপনার কাছে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে একটা ক্যারিয়ার করা, বিকজ প্রবলি মেনি অফ ইউ নিড টু স্টার্ট আর্নিং। বাট আপনি কোনো ক্যারিয়ারে প্রবেশ করার সাথে সাথে আপনি যেটা খুঁজে পাবেন, যেটা বুঝতে পারবেন, সেটা হচ্ছে যে মানি ইজ জাস্ট আ hygiene factor. What very quickly becomes important is not money. It is how impactful you are in what you do. আপনি যা করছেন তাতে আপনি কতটুকু ইম্প্যাক্ট তৈরি করছেন। যখন এই প্রশ্নটা ইম্প্যাক্টের আপনি থাকছেন না, you are a collective self. Always look for a purpose. And purpose means that how much useful you can for other people, because that is going to be your legacy. And that's exactly why in traditional Islam the concept of sadqa jariya is so important. It's so important. সুতরাং আমরা যতই ক্যারিয়ার নিয়ে আলোচনা করি, ক্যারিয়ার প্ল্যানিং নিয়ে আলোচনা করি, if you ask some of the people who are very very successful, who have changed the world, তাকে যদি জিজ্ঞেস করেন আপনি কি ক্যারিয়ার এরকম লিস্ট করে প্ল্যান করেছিলেন, most of their answer would be no. So what I'm asking you, at a guideline is always helps you. However, career planning নিয়ে যত টেক্সট আমি পড়েছি, যত স্টোরি আমি দেখেছি, একটা জায়গায় সবাই একমত, সেটা হচ্ছে the winners have two essential qualities. One is patience, the other one is persistence.
Patience, which is in classical Arabic is called sabr. Persistence is called israr. We have also heard this Urdu term istiqamat. So have patience and persistence. আপনি যদি উইনার আর লুজারের মধ্যে পার্থক্য তৈরি করতে চান, the only thing that makes a difference between a winner and loser is persistence. It's not talent, it's persistence. In our traditional Islamic practices, this is often said as sabru nisful iman. Patience is half of your belief or iman. Life will throw challenges at you, which will set to break you. You will see flashy life of other people in social media, which will affect you mentally. But at the end of the day, you have to ask yourself, is it happiness I'm looking for or contentment? If it is contentment, then have patience. And if you have ambition in your life, have persistence. The combination of patience and persistence is what will take you to a place where you aspire to be. May Allah be your guide, and may you have an impact that does not only impact the life of you and your family, but the life of others. Wa ma tawfiq illa billah. Thank you for listening to me. Assalamu alaikum wa rahmatullah.